বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক ২০২২ গণিত সাজেশনের পার্ট 3 ভিডিওতে ৫ নম্বর দাগের যতগুলো পাটিগণিত আছে, প্রত্যেকটি পাটিগণিতের সমাধান আলোচনা করব। যারা এই চ্যানেলে ১ম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করো। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, ৫ এর দাগের ১ নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা এখানে দেওয়া আছে যে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোনো মূলধনের ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে ৮,৪০০ টাকা এবং ৮,৬৫২ টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো এখানে সময়ের পরিমাণটা বলে দিয়েছে ২ বছর আর দিয়ে দিয়েছে সরল সুদ অর্থাৎ আয়। তো আয় এর পরিমাণ হচ্ছে ৮,৪০০ টাকা। আর চক্রবৃদ্ধি সুদকে আমরা সাধারণত সিআই দিয়ে চিহ্নিত করে থাকি। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, যার সূত্র হচ্ছে সুদাসল অর্থাৎ এ মাইনাস আসল অর্থাৎ পি। তো এ মাইনাস পি এর পরিমাণটা দিয়ে দিয়েছে ৮,৬৫২ টাকা। তো বন্ধুরা আমরা এখানে দুটো সমীকরণ তৈরি করব। একটা হচ্ছে আই, যার সূত্র হচ্ছে পিটি আর ডিভাইডেড বাই 100। তো এটা হচ্ছে সুদ। তো এই সরল সুদের পরিমাণটাই দিয়ে দিয়েছে 8400। তাহলে এটা একটা সমীকরণ। এই সমীকরণে পি এর মান আমি জানি না, আর এর মান জানি না, অর্থাৎ আসল এবং সুদের হার জানি না, সেটা আমাদের বার করতে হবে। টি এর মানটা এখানে ২ বছর বসিয়ে দেবো, তাহলে একটা সমীকরণ তৈরি হবে। এই সমীকরণ থেকে আমরা পি এবং আর এর মানটা বার করব। আর হচ্ছে আরেকটা সমীকরণ হচ্ছে এ মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, সেটা সমান সমান 8652। তো এই সমীকরণে আমরা এখান থেকে যে মানটা পাবো, পি আর আর এর যে মানটা পাবো, সেই মানটা আমরা এই সমীকরণে ব্যবহার করব। ব্যবহার করে আমরা আর এর মানটা সবার প্রথমে বার করব। বার করার পর সেই আর এর মানটা আবার এইখান থেকে, যেটা আমরা পি ইন্টু আর যে মানটা পেয়েছিলাম, ওখানে আর এর জায়গায় এখান থেকে যে আর মানটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো। বসিয়ে দিলেই পি এর মানটা পেয়ে যাবো। তো এইভাবে আমরা অঙ্কটা করবো। দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে। মানে না বোঝার কিছু নেই, খুব সহজ একটা অঙ্ক। তো চলো শুরু করি। তাহলে সবার প্রথমে আমরা এখানে ধরে নেবো যে আসলের পরিমাণটা হচ্ছে এক্স টাকা। আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ পি এর মানটা হচ্ছে এক্স টাকা এবং সুদের হার হচ্ছে R%। তো ধরি মূলধনের অর্থাৎ পি পরিমাণ এক্স টাকা এবং বার্ষিক সুদের হার R%। তো বন্ধুরা এখানে সুদের হার শুধুমাত্র লিখবো, সরল সুদের হার লিখবো না বা চক্রবৃদ্ধি সুদের হার লিখবো না। কারণ এক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার আমাকে ধরে নিতে হবে একই, ঠিক আছে? তাই এখানে R% ধরে নিচ্ছি। এবার বন্ধুরা আমরা কি লিখবো? প্রশ্ন অনুযায়ী এটা সরল সুদের থেকে আমরা পাচ্ছি সরল সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু পিটিআর ডিভাইডেড বাই 100, যেটা দিয়ে দিয়েছে এখানে 8400 এত টাকা, যেখানে পি ইকুয়ালস টু এক্স টাকা, পি হচ্ছে এখানে সময়, যেটা এখানে দিয়ে দিয়েছে ২ বছর, ঠিক আছে? আর ইকুয়ালস টু এখানে আরটা লিখতে হবে না, কারণ আর তো এখানে দিয়েই দেওয়া হয়েছে, আমি এখানে ধরে নিয়েছি। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? পি এর জায়গায় লিখবো এক্স, টি এর জায়গায় লিখবো ২, আর আরই থাকবে, ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 8400। এখানে ২ এর সাথে এটা কেটে দাও, ৪ ২ 0 0। তো বন্ধুরা এখানে এই ১০০ দিয়ে 4200 কে গুণ করার কোনো প্রয়োজন নেই। আমরা গুণ করতে পারি কিন্তু গুণ করব না, আমরা এইভাবেই রাখবো। এক্স আর বাই 100 ইকুয়ালস টু 4200। এটা একটা সমীকরণ, তোমাদের বলেইছিলাম এক্স এবং আর এর মান আমরা পাবো। তো সরাসরি পাবো না, কিন্তু এক্স এবং আর এর গুণফল আকারে পাবো, তাই না? তো এক্স আর বাই 100 ইকুয়ালস টু কত হলো? 4200। এটা ১ নম্বর সমীকরণ দেবো। এবার আমরা আরেকটা সমীকরণ তৈরি করব, যেটা হচ্ছে এ মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8652। এটাকে লিখবে এবারে। আবার চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই ইকুয়ালস টু এ মাইনাস পি, যে পরিমাণটা এখানে দিয়ে দিয়েছি 8652।
8652 টাকা। তো বন্ধুরা এখানে এর সূত্র আমরা এখানে ব্যবহার করব, এ অর্থাৎ সুদ আসল। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের সূত্র হচ্ছে আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার টি অর্থাৎ সময় মাইনাস পি ইকুয়ালস টু 8652। এখানে একই রকম ভাবে আমরা ব্যবহার করব, পি এর জায়গায় ব্যবহার করব এক্স 1 প্লাস আর বাই 100, টি এর জায়গায় ব্যবহার করব 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 8652। এবার বন্ধুরা এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং বারবার কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে অঙ্কটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্সটাকে আমরা এখানে কমন নেব। তাহলে কমন নিলে যেটা থাকে সেটাকে ব্র্যাকেটে লিখবো, এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। এখানে 1 থাকে, এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে 1 থাকবে। তো বন্ধুরা এই 1টাকে আমরা 1 স্কোয়ারের আকারে লিখবো। ঠিক আছে, কারণ আমরা জানি 1 স্কোয়ার আর 1 দুটো তো একই হয়। 1 স্কোয়ার করে মানে 1 এর স্কোয়ার করলে আমরা কত পাই? 1ই পাই। তো এখানে যে 1টা হচ্ছে সেটাকে আমরা 1 স্কোয়ার আকারে লিখলাম। কেন লিখলাম? তার কারণ আমরা পরবর্তী স্টেপে এটাকে সূত্রে ফেলবো। এটা ভেবে নাও এ আর 1টাকে ভেবে নাও বি, তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তো বন্ধুরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা সূত্রটা ফেলে দিই। প্রথমে লিখবো এ লিখলাম প্লাস বি, আবার লিখবো এ মাইনাস বি ইকুয়ালস টু 8652। তো বন্ধুরা দেখো এখানে 1 আর এখানে 1 কেটে গেল, তাহলে এখানে থাকছে আর বাই 100। এই আর বাই 100 এই এক্স এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এখানে গুণ আছে, এখানেও গুণ আছে, তাহলে কত হবে? এক্স আর বাই 100। আর এখানে পড়ে থাকলো 1 প্লাস 1 যোগ করে হবে 2 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 8652। তো বন্ধুরা এইবার দেখো আমরা এই এক্স আর বাই 100 এর জায়গায় কত লিখবো? 4200। দেখো 4200, তাহলে এখানে লিখবো যেমনটা তোমাদের বলেছিলাম, ওই মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাবো। তো বসিয়ে দিলাম। এখানে লিখবো 1 নম্বর সমীকরণ অনুযায়ী বা অনুসারে। এখন বন্ধুরা এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো। 4200 সাথে 2 গুণ করবো অর্থাৎ 8400 প্লাস 4200 সাথে আর বাই 100 গুণ করবো, দুটো জিরো এখানে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 42r ইকুয়ালস টু 8652। এবার এই সংখ্যাটা আমরা এদিকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে 42r এবার বিয়োগ করো 8652 মাইনাস 8400 অর্থাৎ 252 252। তো বন্ধুরা এখানে কাটো এবারে 2 দিয়ে 21, 2 দিয়ে 1 2 6, আবার এখানে 21 দিয়ে 21 ইন্টু 6 কত হয়? দেখো 6 কে 6 6 দিয়ে 126, অর্থাৎ এখানে 6 হলো। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত? 6%। একটা উত্তর পেয়ে গেলাম। এবার বন্ধুরা এই আর এর মানটা আমরা কি করব? প্রথম সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ এই জায়গায় আর এর জায়গায় 6 বসাবো। তাহলে লিখবো 1 নং সমীকরণে আর ইকুয়ালস টু 6 বসিয়ে পাই। তো এক্স ইন্টু আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 4200। তাহলে আর এর জায়গায় 6 বসিয়ে দিলাম। এবার বন্ধুরা এখানে কেটে যায় 6 দিয়ে, 6 7 42, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? আর আর গুণ করো 700 ইন্টু 100, অর্থাৎ গুণ করলে আসবে 70,000 টাকা। তাহলে এক্সটা কি ছিল? এক্সটা ছিল মূলধন, তাহলে মূলধনের পরিমাণ পেয়ে গেলাম 70,000 টাকা। এটাই এই প্রশ্নের আরো একটা উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন 5 থেকে 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করছো তারা জানো এই ধরনের প্রশ্ন আমি করিয়েছি। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন,
খুব ভালো করে তোমাদের কিন্তু এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে পরীক্ষায়, শুধুমাত্র এখানে মানগুলো কিন্তু পাল্টে দিতে পারে। এই 1056 বা সময়টা এখানে 4 বছর, এটা পাল্টে দিতে পারে, এখানে 7 বছরের জায়গায় অন্য কোনো সময় দিতে পারে, তাহলে এখানে সুদে মূলে অর্থাৎ সুদ আসলের পরিমাণটাও পাল্টে দিতে পারে, কিন্তু মূল অঙ্কের যে বিষয়বস্তু এটা কিন্তু একই থাকবে। তো এই ধরনের অঙ্ক আমি আগে করিয়েছি, তো তার জন্য তোমরা কি করবে, 383 নম্বর পেজের কোশ্চেন 1 এর সমাধানটা দেখে নাও। ঠিক আছে, কোশ্চেন 1 মানে 5 এর 1, এখানে কোশ্চেন 5 এর 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। এটা তোমরা পার্ট 3 ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রতিটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে 383 নম্বর পেজ দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে নিচ্ছি। দেখো একই ধরনের প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটাই না কিন্তু একই ধরনের প্রশ্ন। তাহলে কি হবে, এই অঙ্কটাও হয়ে যাবে, তোমরা এটা প্র্যাকটিস করবে, আর ওই অঙ্কটা ওইটাও সাথে সাথে হয়ে যাচ্ছে প্র্যাকটিস। এখানে কি বলা হচ্ছে, 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, আর 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। অর্থাৎ তোমরা এখন যে অঙ্কটা দেখছো আর কি, এইটা এখানে দেখতে পাচ্ছ কি সুদ আসল দুটো আলাদা, সময় কিন্তু একই। আমি যে মূল অঙ্কটা তোমাদের যেটা করাচ্ছি সেখানে কি আছে, এখানে সময়টা ওই 7 বছর আর 4 বছর, কিন্তু সুদ আসলের পরিমাণটা একটু আলাদা আছে। ঠিক আছে, তো এই পরিমাণ দুটোই পাল্টে দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই করতে পারবে, ওর সমাধানটা তোমরা দেখে নাও, অবশ্যই করতে পারবে। বন্ধুরা, পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 থেকে 3 নম্বর প্রশ্ন বলছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। অর্থাৎ এখানে সময়টা দিয়ে দিয়েছে 9 মাস। তো আমরা যখনই চক্রবৃদ্ধি সুদ বলো কি সরল সুদের অঙ্ক বলো, সবসময় সূত্রতে যে সময়টা ব্যবহার করি সেটা সবসময় বছরে ব্যবহার করতে হয়। তো এখানে 9 মাস দিয়েছে, 9 মাস মানে কত বছর সেটা আমরা বার করে নেব, এবং বার করে নেওয়ার পর যেটা হবে সেটাই কিন্তু সূত্রতে টি এর জায়গায় বসাবো। আচ্ছা, এখানে সুদের 10,000 টাকার, অর্থাৎ এখানে আসলের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, আর এখানে সুদের হার হচ্ছে 8%। এবার বন্ধুরা, এখানে অতিরিক্তটা কি বলেছে, এখানে 3 মাস অন্তর দেয়। এই 3 মাস অন্তর দেয়ের অর্থ হচ্ছে 1 বছরে 4 বার ইনস্টলমেন্ট বা কিস্তি দেওয়া হয়। 4 বার ইনস্টলমেন্ট বা কিস্তি দেওয়া, এই চারটা কোথা থেকে পেলাম, এই চারটা হলো 12 মাসে 1 বছর হয়। তো 12কে তখন আমাদের এখানে যত মাস অন্তর সুদ দেওয়া হয় সেই মাস দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে কি পাচ্ছি, 4। এই 4টাকে আমরা বলবো বার্ষিক সুদের পর্ব। বার্ষিক সুদের পর্ব, যাকে আমরা এন দ্বারা সূচিত করি, অর্থাৎ এন এর মান 4। যদি বলতো এখানে 6 মাস অন্তর দেয়, তার মানে হচ্ছে 12/6 অর্থাৎ 2, অর্থাৎ বছরে দুবার কিস্তি দেওয়া হচ্ছে বা হবে। ঠিক আছে, তো আমাদের এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সুদের পর্বের যে সূত্রটা আছে, সুদের পর্বের আকারে যে সূত্রটা আছে সেটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তো চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আগে আমাদের সববৃদ্ধি মূল বা সুদ আসল অর্থাৎ এর মানটা বার করতে হবে, এবং এ মান বেরিয়ে যাওয়ার পর আমরা আসল অর্থাৎ 10,000 টাকা মাইনাস করে দিলেই পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই। ঠিক আছে, তাহলে আগে আমরা বার করবো এর মানটা অর্থাৎ সববৃদ্ধি মূল্য, এবং এই সববৃদ্ধি মূল্যের সূত্রটা হবে এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইন্টু এন হোল টু দি পাওয়ার এন টি, যেখানে এনটা তোমাদের বললাম বার্ষিক সুদের পর্ব। এটা বার্ষিক, এটা সবসময় 1 বছরের সুদের পর্ব বার করবে। ঠিক আছে, এখানে সময়টা 9 মাস দিতে পারে, 6 মাস দিতে পারে, 12 মাস দিতে পারে, 2 বছর দিতে পারে, 3 বছর দিতে পারে, 15 মাস দিতে পারে, যাই দিক না কেন সবসময় সুদের পর্বটা 1 বছরের বার করবে, অর্থাৎ বার্ষিক সুদের পর্বই তোমাদের বার করতে হবে। ঠিক আছে, মনে থাকবে, খুব সহজ ব্যাপার, মনে রাখার চেষ্টা করো। তাহলে চলো এখানে করি আমরা। তাহলে সর্বপ্রথম আমরা লিখবো এখানে প্রদত্ত বার্ষিক সুদের হার অর্থাৎ আর ইকুয়ালস টু 8, আসল বা পি ইকুয়ালস টু 10,000 টাকা, আর কি দিয়েছে, হ্যাঁ সুদের পর্ব অর্থাৎ এন ইকুয়ালস টু, এটা অবশ্যই বার্ষিক, বার্ষিক সুদের পর্ব, তাহলে 12/3 ইকুয়ালস টু 4। এর এর কিন্তু কোনো একক হবে না, ঠিক আছে, শুধুমাত্র সংখ্যা 4। আর এখানে সময় কি দিয়েছেন, 9 মাস। এবার মাস থেকে বন্ধুরা বছর আনতে গেলে আমাদের কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মাসকে বছর নিয়ে আসতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো, এখানে কাটাকুটি করো, 3 3 9, 3 4 12, অর্থাৎ 3/4
বছর। এবার বন্ধুরা আমরা এখানে সূত্রটা ব্যবহার করব, লিখব যে টি বছরের সমৃদ্ধিমূল a equals to e into 1 plus r by 100n whole to the power nt। এবার আমরা এখানে লিখব মান বসিয়ে পাই, তাহলে মান বসিয়ে দাও। অতএব 3/4 বছরের সমৃদ্ধিমূল, টিটা হচ্ছে 3/4, 3/4 বছরের সমৃদ্ধিমূল a ইকুয়ালস টু p এর জায়গায় আমরা লিখবো 10,000, 1 প্লাস r এর জায়গায় আমরা কত লিখবো 8, এখানে r এর মান দিয়েছি 8, ডিভাইডেড বাই 100 ইন্টু n এর মান হচ্ছে 4 হোল টু দি পাওয়ার 4, n এর মান 4 আর t এর মান হচ্ছে 3/4। তো বন্ধুরা এবার আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু খুব মনোযোগ সহকারে খুব ভালো করে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক তো কিন্তু মিলবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 4 দিয়ে কেটে দাও, 2, 2 দিয়ে 100 কাটাকুটি যায় কিন্তু কাটবো না, কারণ 2 অবস্থায় মানে এখানে নিচে 100 থাকলে আমাদের যোগ বিয়োগ করতে, গুণ করতে, ভাগ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 1 প্লাস। তাহলে তখন কি করবে, খুব সহজ ব্যাপার, 100 সাথে 2 যোগ করে দেবে, তাহলে কত হলো 102 আর নিচে হবে 100। তাহলে উপরে কত হচ্ছে 102, নিচে হচ্ছে 100 আর এর হোল পাওয়ার কত আছে এখানে 3। আচ্ছা, এত টাকা। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখবো 102/100 হোল কিউবের অর্থ হচ্ছে 102কে আমাকে কি করতে হবে, 3 বার গুণ করতে হবে, ডিভাইডেড বাই 1 2 আরো 3টে, মানে এখানে 103 বার, তার মানে দুটো জিরো দুটো জিরো আবার দুটো জিরো, এটা এরকমই রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার বন্ধুরা এইখানে আমরা কি করব, এই জিরো জিরো গুলো কিন্তু আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, জিরো জিরো গুলো তোমরা কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে তোমরা কেটে দিতে পারো। তো বন্ধুরা কেটেই দাও, সুবিধাই হবে, 4টে জিরো। ঠিক আছে, এবার আমরা এখানে এই 100 দিয়ে 102 কাটাকুটি যাচ্ছে কিন্তু কাটবে না, 100 দিয়ে ভাগ করাটা সুবিধা, শুধুমাত্র দশমিক বাদিকে সরে যায়। ঠিক আছে, ভাগ করলে তাহলে 102কে আমরা 3 বার গুণ করবো, 1061208 ডিভাইডেড বাই 100, এত টাকা। এবার বন্ধুরা 100 দিয়ে যখন ভাগ করবো না, তখন দশমিকটা এখন এখানে আছে, তাহলে দুঘর সরবে, এক ঘর দু ঘর, অর্থাৎ হবে 10612.08 টাকা। এর অর্থ কি, 10,612 টাকা 80 পয়সা। ঠিক আছে, 80 বলবো না, 8 পয়সা। তো এত টাকা, এটা বেরোলো কি, সুদ আসল। এখন সুদ আসল থেকে 10,000 টাকা অর্থাৎ আসল বাদ দিয়ে দিলে পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখবো অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু a মাইনাস পি। তাহলে এর মানটা হচ্ছে 10612.08 মাইনাস আসল হচ্ছে 10,000, 10,000 পয়েন্টে পরে দুটো জিরো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করতে আমাদের সুবিধা হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে 10,000, এখানে কত হলো, বিয়োগ করছি আমরা, অর্থাৎ 612 টাকা 8 পয়সা। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক ছিল, দেখে নাও। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ভালো একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করতে হবে তোমাদের। বন্ধুরা পরের প্রশ্ন, 5-এর দাগের 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটির সমাধান কিন্তু আমি আগেও করেছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের 386 নম্বর পেজের 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন ঠিক এই প্রশ্নটাই ছিল। এবং এই প্রশ্ন সমাধানের জন্য তোমরা কি করবে, এই পেজের পার্ট 3 ভিডিওটি দেখে নাও, এটা ওপেন করো, লিঙ্কে ক্লিক করো, দেখবে 5-এর 1 নম্বর প্রশ্নে এই একই প্রশ্ন আছে। ঠিক আছে, তো এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি। 386 পেজে 5-এর দাগের 1, 386 পেজ 5-এর দাগের 1, দেখে নাও।
একই প্রশ্ন, ঠিক আছে, একদম একই প্রশ্ন, এখানে কোনো কিছু পাল্টায়নি, একদম একই প্রশ্ন। উত্তর তোমরা দেখে নিতে পারো, খুব সহজ অঙ্ক, খুব ছোট অঙ্ক, খুব একটা বড় অঙ্ক না। তাহলে উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা আর 1 লাখ টাকা। এখানেও তাই উত্তর, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এখানে সুদের হার পরীক্ষায় কিন্তু পাল্টে দিতেই পারে, এখানে মোট টাকার পরিমাণ কিন্তু পাল্টে দিতেই পারে। সুতরাং তোমরা যখন করবে খুব ভালো করে বুঝে অঙ্কগুলো করবে। বন্ধুরা, পরের অঙ্ক 5-এর জায়গায় 5 নম্বর প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। দেখো বলছি কি 4% সুদের হারে কত টাকার মানে আসল এখানে বার করতে হবে আমাদের, ঠিক আছে। কত টাকার বলতে এখানে আসল আমাদের চাইছে। তো কত টাকা 2 বছরের, অর্থাৎ সময়টা হচ্ছে 2 বছর, সময়কে আমরা টি দ্বারা সূচিত করি, তো সময় 2 বছর, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তো খুব সহজ একটা ব্যাপার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা, তার মানেই হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বিয়োগফলটা হচ্ছে 80 টাকা। সবসময় মনে রাখবে যে সময় যখন 1 বছরের থেকে বেশি হয়, তখন চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সবসময় সরল সুদের থেকে বেশি হয়। তাহলে কতটা বেশি, এখানে এই অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে 80 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়ালস টু 80 টাকা, ঠিক আছে। এবার বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সুদাসল মাইনাস আসল, সুদাসল থেকে আসল মাইনাস করে দিলে আমরা পেয়ে যাই চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের ক্ষেত্রে সরাসরি আমাদের সূত্র হয়, সেটা হচ্ছে পিটিআর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু আমরা লিখবো 80। আর এখানে উল্লেখ করে দেবো যে পি ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু এখানে আসল, যেটা আমরা এখানে ধরে নিচ্ছি x টাকা, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, টিটা হচ্ছে এখানে সময়, যেটা হচ্ছে এখানে 2 বছর, আরটা হচ্ছে এখানে বার্ষিক সুদের হার, যেটা এখানে দিয়েছে 4, ঠিক আছে, 4%। আমরা এখানে আরেক জায়গায় 4 বসাবো, পার্সেন্ট বসাবো না, তো 4। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে 2 বছরের, কারণ এখানে 2 বছর দিয়েছে, তো 2 বছরের সুদ আসল, যার সূত্র হচ্ছে আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দেওয়ার টি, মানে সময়তে, সময়টা এখানে 2 বছর বলেছি তাই এখানে 2 লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা এবারে সূত্র অনুসারে এখানে কি লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দেওয়ার 2 মাইনাস পি মাইনাস পিটিআর, পি অর্থাৎ টি এর মান 2 ইন্টু আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 80। তোমরা এখানে আর এর মান সরাসরি বসেও দিতে পারো এই স্টেপেই, ঠিক আছে, আর পি এর মানও বসিয়ে দিতে পারো, তো কোনো অসুবিধা নেই। তোমরা এই স্টেপে বসাতে পারো বা পরের স্টেপে বসিয়ে দেবো। তাহলে এবার পি এর জায়গায় এক্স বসিয়ে দাও, আর এর জায়গায় কত আছে, আর কত 4 হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু আর এর জায়গায় 4 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 80। এখন বন্ধুরা এখানে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, তো এখানে সর্বপ্রথমে এক্স কমন নিল, প্রত্যেকটা রাশিতে এক্স আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে, এখানে যোগ করো, 100 সাথে 4 যোগ করলে 104, তাহলে 104 বাই 100 হোল স্কোয়ার মাইনাস এখানে 1 আর মাইনাস এখানে 4 দুগুণে 8 বাই 100 ইকুয়ালস টু 80। এখন বন্ধুরা এখানে কি করবে, 104 বাই 100 হোল স্কোয়ারের অর্থ হলো 104 গুণ 104 বাই 100 গুণ 100। এখানে আমরা কাটাকুটি করতেই পারি কিন্তু কাটবো না, ঠিক আছে, কারণ 100 মানে 100 গুণ 100 দিয়ে ভাগ করাটা সহজ। তো এখানে 104কে 104 দিয়ে গুণ করো, তাহলে কত হলো 10816 বাই 1 2 3 4 মাইনাস 1 মাইনাস 8 বাই 100 ইকুয়ালস টু 80। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, এখানে লসাগু কত হচ্ছে, এখানে 4টে জিরো, এখানে 2টো জিরো, অর্থাৎ বেশিটাই হচ্ছে লসাগু হবে,
তাহলে এখানে উপরে যা আছে সেটাই বসে যাবে, মাইনাস 10,000 সাথে 1 গুণ করলে 10,000 হবে, মাইনাস এখানে 100 দিয়ে যখন 10,000কে ভাগ করা হবে, দুটো জিরো কেটে যাবে, অর্থাৎ 100 হচ্ছে। এবার এই 100-র সাথে 8কে গুণ করতে হবে, অর্থাৎ 800। তাহলে বন্ধুরা কি হচ্ছে, এক্স ইন্টু 10,816 থেকে 10,000 বাদ দিলাম, তাহলে 816। এবার 816 থেকে আবার 800 বাদ দিচ্ছি, তাহলে 16, শুধুমাত্র 16। 5 16 80। তাহলে এবারে আর গুণ করো, 10,000-এর সাথে 5 গুণ হবে, অর্থাৎ 50,000। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম মূলধনের পরিমাণ বা আসলের পরিমাণ কত, 50,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন 5 থেকে 6। প্রশ্ন বলা হচ্ছে এ ও বি একটি ব্যবসায় বছরের শুরুতে যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। 5 মাস পর এ আরও 4,000 টাকা দেয়। যদি বাৎসরিক লাভ 27,716 টাকা হয় তাহলে প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। বন্ধুরা এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। এখন হচ্ছে কথা, এখানে বলছে এ 5 মাস পর ব্যবসাতে আরো 4,000 টাকা দেয়। এখন বন্ধুরা এই অংশীদারি ব্যবসার অঙ্কর ক্ষেত্রে কি হয়, যে যারা অংশীদারগণ আছে, মানে যেমন এখানে এ আর বি, এরা হচ্ছে কি অংশীদারগণ মানে ব্যবসায়ী। তো যারা অংশীদারগণ আছে তারা যদি তাদের মধ্যে কেউ বা সবাই যদি হঠাৎ করে ব্যবসাতে অতিরিক্ত টাকা নিয়োগ করে বা হঠাৎ করে প্রয়োজনে টাকা যদি ব্যবসায় থেকে তুলে নেয়, লাভের থেকে যদি তুলে নেয়, বা হঠাৎ করে কেউ ধরো ওই ব্যবসাতে আরো কেউ অন্যজন এসে যুক্ত হয়, বা কেউ হয়তো ব্যবসা ছেড়ে যদি চলে যায়, তাহলে কি করতে হয়, পুরো ব্যবসাটা 1 মাসের ভিত্তিতে আমাদের হিসাবটা করতে হয়। মানে যে মূলধনটা তারা নিয়োজিত করে সেই মূলধনটা তাদের 1 মাসের ভিত্তিতে আমাদের বার করতে হবে। এটার অর্থ হচ্ছে এইটা, এখানে বলেছে বাৎসরিক লাভ 27,716 টাকা, অর্থাৎ 1 বছরে লাভ হয় 27,716 টাকা। এখন বন্ধুরা যেহেতু এই ব্যবসাটা এ হেরফের করে দিয়েছে, হঠাৎ করে 5 মাস পর 4,000 টাকা লাগিয়ে দিয়েছে, তাই আমাদের এখানে কি করতে হবে, এই যে বাৎসরিক লাভটা আছে, 1 বছরের লাভটা, এইটা তারা এখন প্রত্যেক মাসে লাভ করতে চাইবে। মানে দুজন মিলে ব্যবসা করছে, তাহলে দুজন মিলে এই লাভটাই তারা প্রত্যেক মাসে করতে চায়। তো যদি প্রত্যেক মাসে করতে চাইবে, তার মানে হলো লাভটাকে আমরা 1 মাসের ভিত্তিতে বার করছি। আর লাভ যদি 1 মাসের ভিত্তিতে বার করি তাহলে মূলধনটাও 1 মাসের ভিত্তিতে বার করতে হবে। এবং 1 মাসের ভিত্তিতে বার করার অর্থ হলো এ প্রত্যেক মাসে কত টাকা নিয়োগ করছে, বি প্রত্যেক মাসে কত টাকা নিয়োগ করছে, সেটা আমাদের দরকার। তো এখানে এ প্রত্যেক মাসে 24,000 টাকা নিয়োগ করবে না, তার কারণ 5 মাস পর থেকে তার মূলধন বেড়ে যাবে, কারণ 5 মাস পর সে আরো 4,000 টাকা নিয়োগ করেছে। সুতরাং 5 মাস পর তার মূলধনের পরিমাণ হবে 28,000 টাকা। অর্থাৎ 5 মাস পর্যন্ত তার প্রত্যেক মাসে 24,000 টাকা করে নিয়োজিত হলে 5 মাসে মোট 24,000 গুণ 5 এত টাকা নিয়োজিত হবে। আর বছরের মধ্যে, বছর 12 মাসে হয়, তো 12 মাসের মধ্যে 5 মাস হয়ে গেছে, তাহলে আর কত মাস থাকবে, 7 মাস থাকবে। তো সেই 7 মাসের প্রত্যেক মাসে 28,000 টাকা করে নিয়োজিত করবে। এটাই হচ্ছে এর 1 বছরের মূলধন। এবং বি এখানে কোনো টাকা দেয়নি, মানে বছরের শুরুতে যেটা দিয়েছে তারপরে আর কোনো টাকা দেয়নি বা টাকা তুলে নেয়নি। তো এই অর্থে বি এর এই 30,000 টাকা প্রত্যেক মাসে নিয়োজিত হবে। তাহলে 12 মাসে কত হবে, 12 ইন্টু 30,000, অর্থাৎ এত টাকা নিয়োজিত হবে। এটাই হচ্ছে তার মোট মূলধন। এবার মূলধনের অনুপাত আমরা বার করব, এই পরিমাণটার সাথে এই পরিমাণটার অনুপাত বার করব, অনুপাত বেরিয়ে গেলেই আমরা পেয়ে যাব মূলধনের অনুপাত। এবং সেই মূলধনের অনুপাতেই আমরা লভ্যাংশ বন্টন করে নেব, যে এ কত পাচ্ছে, বি কত পাচ্ছে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। দেখো আমরা অঙ্কটাকে করি। তাহলে এখানে লিখব এ এর প্রথম 5 মাস 24,000 টাকা এবং শেষ 12 মাইনাস 5 অর্থাৎ 7 মাস 24,000 প্লাস 4,000
সমান সমান 28,000 টাকা নিয়োজিত হবে। এবার আমরা লিখব, এখন বছরের শেষে যে পরিমাণ লাভ হয় সেই লাভ প্রতি মাসে পেতে হলে এ এর বার্ষিক লিখতে পারো বা 12 মাসে লিখতে পারো, এ এর বার্ষিক মোট মূলধনের পরিমাণ হবে, তাহলে 24,000 টাকা প্রত্যেক মাসে এরকম 5 মাস নিয়োজিত হবে, আর 28,000 টাকা বাকি 7 মাস ব্যবসায় নিয়োজিত হবে। অর্থাৎ মোট মূলধন আমরা যোগ করে দেব এত টাকা। এবার বন্ধুরা এখানে ক্যালকুলেশন করতে হবে, তাহলে 5 24 কত হয়, 5 10, 1 লাখ, আর 4 5 20, অর্থাৎ 1,20,000 টাকা। প্লাস এখানে গুণ করো, 7 8 56, হাতে 5, 7 14, আর 5 19, তাহলে 1,96,000 টাকা। তাহলে যোগ করো, 316,000, অর্থাৎ 3,16,000 টাকা। এবার বন্ধুরা আমরা বার করব বি এর বার্ষিক মূলধন। বছরের শেষে এই একই লেখা আমাদের লিখতে হবে, তাই আমি এটা লিখছি না, তোমরা অবশ্যই এই ভাষাগুলো লিখবে, ঠিক আছে। লাভ পেতে হলে বি এর বার্ষিক মোট মূলধনের পরিমাণ হবে 30,000 টাকা, 12 মাসে প্রত্যেক মাসে নিয়োজিত হবে, অর্থাৎ গুণ করলে আমরা পেয়ে যাবো মোট মূলধন। তাহলে কত হবে, 3 12 36, আর 4টে 0, অর্থাৎ 3,60,000 টাকা। এবার বন্ধুরা আমরা মূলধন পেয়ে গেছি, এবার অনুপাত বার করবো। লিখব অতএব এ ও বি এর মূলধনের অনুপাত 316,000 is to 360,000, তিনটে করে 0 ক্যান্সেল হবে। এবার বন্ধুরা এখানে কাটাকুটি করো, তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 4 7 28, 3 6, অর্থাৎ 4 9 36, 4 দিয়ে কাটলে 4 9 36, ঠিক আছে। আর এখানে কাটাকুটি হচ্ছে না, তাহলে যোগ করে দাও, আনুপাতিক সমষ্টি 79 প্লাস 90, অর্থাৎ 169। এবার বন্ধুরা আমরা মোট লাভ তো জানি এখানে কত টাকা, 27,716 টাকা। তাহলে লিখব মোট লাভের পরিমাণ 27,716 টাকা। অতএব এর লভ্যাংশ, তাহলে এর পরিমাণটা হচ্ছে 79, আর মোট কত, আনুপাতিক সমষ্টি 169, অর্থাৎ 169 টাকা যদি লাভ হয় তার মধ্যে এ পাচ্ছে 79 টাকা, তাহলে এত টাকা লাভ হয়েছে, তাহলে এত টাকার মধ্যে কত বেশি হবে, তাই গুণ করব। এখন বন্ধুরা এখানে আমাদের কাটাকুটি করতে হবে, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা সরাসরি কিন্তু কাটাকুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, কোনো সংখ্যা ছোট কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তাই এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। 27716 বাই 169, তাহলে ভাগ করে দেখো কত আসছে, তাহলে 1 দিয়ে 169, তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে আমরা কত পাবো, 8 হাতে 1 7 0 1, এখানে 1 নামবে, 6 দিয়ে গুণ করো, 169 কে 6 দিয়ে, 6 9 54, 5 থাকে 6 6 36 36, আর এদিকে 5, অর্থাৎ 41, হাতে 4, 6 কে 6, আর 4 10, 1014, 6 দিয়ে, তাহলে বিয়োগ করে এখানে কত হচ্ছে, 7 হাতে 1 2 2 এর দিকে 6, আর এখানে 1 নামবে, এবারে 1 নামিয়েছিলাম, 6 নামবে। এবার দেখো 4 9 36, তাহলে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে 169 কে 4 দিয়ে গুণ করলে 4 9 36, 6 3 4 6 24, আর 3
27 সাথে 2 4 দিয়ে 6 অর্থাৎ 676 মিলে গেল, ঠিক আছে। তার মানে 164। তাহলে এটা দিয়ে একেবারে কাটলে কত হচ্ছে 164। এবার বন্ধুরা 164 কে 79 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 12956 এত টাকা। তাহলে এর লাভটা তো এত টাকা, তাহলে দুজনা মিলে এই টাকাটা লাভ করে নিচ্ছে। এত টাকার মধ্যে যদি এ এত টাকা লাভ করে তাহলে বাকি টাকাটা বি লাভ করবে, তাই এখান থেকে এই টাকাটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো বি এর লাভ। বি এর লভ্যাংশ 27716 মাইনাস 12956। তাহলে বন্ধুরা কত হচ্ছে দেখি, 14760 এত টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কের সমাধান আমি আগেই করেছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের সমাধান আমি করেছি। তো এই একই প্রশ্ন আছে, ঠিক আছে। তোমরা 389 পেজের কোশ্চেন নাম্বার 5-এর 2 নম্বর সমাধানটা দেখে নাও। এটা তোমরা পার্ট 3 ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে 389 পেজ আছে। ওই পেজের সমস্ত লিঙ্ক ওখানে দেওয়া আছে। আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো একই প্রশ্ন, ভালো করে দেখে নাও প্রশ্নটা। একই প্রশ্ন আছে, 6500, 5200, 9100, 1 বছর বাদে এত টাকা লাভ আর লাভের এত অংশ সমান ভাগে ভাগ করে নিচ্ছে, আর বাকি অংশ মূল ধরনের পাবে, তাই তো। এবার আমি মূল অঙ্কটা দেখাই এখানে। দেখো একই আছে, 6500, 5200, 9100, এত টাকা লাভ হয় 1 বছর পর, আর লাভের এত অংশ সমান ভাবে ভাগ করে নিচ্ছে, আর বাকি অংশ মূল ধরনের পাবে। তাহলে এই হচ্ছে উত্তর, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। বন্ধুরা পরের প্রশ্ন, 5-এর দাগের 8 নম্বর প্রশ্ন। নদিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 2916টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে মানে অতীতের কথা বলা হচ্ছে। তো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক মানে যেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই 6.2 চ্যাপ্টার। তো 6.2 চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার দুটো মাত্র সূত্রের মাধ্যমে হয়ে যায়। সেই সূত্রটা হচ্ছে একটা, a equals to p into 100 প্লাস বা মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, আর একটা হচ্ছে a ইন্টু a equals to p ইন্টু উপরে 100 নিচে 100 প্লাস বা মাইনাস r হোল টু দি পাওয়ার t। এই সূত্রটা হচ্ছে ভবিষ্যতের ভবিষ্যৎ তথ্যের জন্য, আর এটি হচ্ছে অতীতের তথ্যের জন্য। তথ্য বলতে এখানে যেমন পথ দুর্ঘটনার সংখ্যা, কোনো অঙ্কের ক্ষেত্রে আহ, মেশিনের মূল্য হতে পারে, কোনো অঙ্কের ক্ষেত্রে জনসংখ্যা হতে পারে, এরকম, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে টি বছর পরের তথ্য। এটা হচ্ছে টি বছরের পরের তথ্য, মানে যেটা আমাদের নির্ণয় করতে দেবে বা দেওয়া থাকতে পারে। তো এটা টি বছর পর বলা হচ্ছে, টি বছর পর তার মানে কি ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তো ভবিষ্যতের তথ্য অথবা কিছু বছর পর তথ্য কত হবে সেটা বার করার জন্য আমরা এখানে উপরে লিখবো 100 প্লাস মাইনাস আর বাই 100। এখানে প্লাস ব্যবহার করব যখন তথ্যটা বাড়বে, আর মাইনাস ব্যবহার করবো যখন তথ্যটা কমবে। যেমন এখানে বলেছে 10% হ্রাস পাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করব, এইরকমই। আচ্ছা, অতীতের তথ্য মানে পূর্বের তথ্য। পূর্বে যদি টি বলা হয় টি বছর পূর্বের তথ্য কত, তাহলে টি বছর পূর্বের তথ্য হচ্ছে এ, এবং সেটা পাবো কোথা থেকে, এইভাবে এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। এখানে পিটা হচ্ছে বর্তমান তথ্য, এখানে পিটা হচ্ছে বর্তমান তথ্য। তো বন্ধুরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 বছর আগের তথ্য বার করতে বলেছে, তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, অতীতের তথ্য। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। এই দুটো সূত্র মুখস্থ থাকলে এই ধরনের অঙ্ক খুব অনায়াসে তোমরা করতে পারবে। তাহলে এখানে আমরা লিখবো যে সমহার, যেহেতু এখানে হ্রাস বলেছে তাহলে এখানে লিখবো সমহার হ্রাসের ক্ষেত্রে সমহার হ্রাসের ক্ষেত্রে টি বছর পূর্বের
পথ দুর্ঘটনার সংখ্যা ছিল। এবার এই সূত্রটা লিখব, a ইকুয়ালস টু e ইন্টু 100, নিচে 100 মাইনাস আর লিখবো, ঠিক আছে? এখানে যেহেতু সময় জাস্ট বলে দিয়েছি তাই মাইনাস ব্যবহার করবো, হোল টু দি পাওয়ার টি। এবার এখানে লিখে দেবো এই চিহ্নগুলো কি কি বোঝাচ্ছে। তাহলে p ইকুয়ালস টু বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা, যেটা এখানে দিয়ে দিয়েছে 2916, এতটি। টি হচ্ছে এখানে সময়, যেখানে দিয়ে দিয়েছে 3 বছর। আচ্ছা, আরটা হচ্ছে দুর্ঘটনা, অ্যাকচুয়ালি পথ দুর্ঘটনা, ঠিক আছে? তো পথ দুর্ঘটনা সংখ্যার হ্রাসের বার্ষিক হার, যেটা এখানে দিয়ে দিয়েছে 10%। তো বন্ধুরা এখানে মানগুলো বসিয়ে দাও। অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল a ইকুয়ালস টু, এর জায়গায় বসাবো 2916, উপরে লিখবো 100, নিচে লিখবো 100 মাইনাস আর অর্থাৎ 10 হোল টু দি পাওয়ার 3। তো বন্ধুরা এখানে ক্যালকুলেশন করতে হবে, খুব ভালো করে ক্যালকুলেশনগুলো করবে। এই ধরনের অঙ্ক শুধু ক্যালকুলেশনটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে কত 90, এটার হোল কিউব। 2916, এখানে একটা করে জিরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10/9 হোল কিউব আছে। এর অর্থ হচ্ছে 10কে আমরা উপরে 3 বার গুণ করব, 9কে আমরা এখানে নিচে 3 বার গুণ করব। কাটাকুটি করো এবারে, 9 দিয়ে একেবারে কেটে যাবে, 3 নং 27, 2 1, 9 2 18, আর 4 নং 36। আবার 9 দিয়ে কাটো, 9, 3 নং 27, 5 4 54, 6 নং 54, আবার 9 দিয়ে কাটো, 4 নং 36, অর্থাৎ 4000। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? 4000টি। তাহলে এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, আচ্ছা দেখে 9 নম্বর প্রশ্ন। তোমরা অঙ্কটা এখানে পড়ে নাও। দেখো এখানে কি বলছে যে 10% বৃদ্ধি করছে, ঠিক আছে? 10% উৎপাদন বৃদ্ধি করছে। এখানে ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, মানে বর্তমান বছরে, অর্থাৎ পি এর মানটা এখানে 400 কুইন্টাল। 10% বৃদ্ধি করছে উৎপাদন, অর্থাৎ আর এর মান হচ্ছে 10%, আর সময়টা এখানে 3 বছর। এবার পরে বলেছে, মানে আমাদের ভবিষ্যতে তথ্য বার করতে হবে। যেমনটা তোমাদের বললাম আগের অঙ্কটাতে, ভবিষ্যতে তথ্য বার করার ক্ষেত্রে সূত্র হবে a ইকুয়ালস টু p ইন্টু উপরে 100 প্লাস বা মাইনাস r ডিভাইডেড বাই 100। তো এখানে কি আছে? বৃদ্ধি বলেছে, তাই এখানে সরাসরি আমরা ব্যবহার করবো প্লাস, হোল টু দি পাওয়ার টি। তাহলে এটা কি? টি বছর পরের তথ্য, যেখানে পিটা হচ্ছে বর্তমান তথ্য। তাতে আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করবো, সেখানে মানগুলো বসতো, পি এর জায়গায় বসাবো 400 কুইন্টাল, আর এর জায়গায় বসাবো 10%, অর্থাৎ 10, আর টি এর জায়গায় বসাবো 3। ব্যাস, খুব সহজ ব্যাপার, অঙ্কটা হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো চল লিখবো টি বছর, এখানে লিখবো সমহার বৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, সমহার বৃদ্ধির ক্ষেত্রে। তোমরা বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক দুটো সূত্রের মাধ্যমেই হয়ে যাবে। সমহার বৃদ্ধির ক্ষেত্রে টি বছর পর সমিতির মাছের উৎপাদন হবে a ইকুয়ালস টু p ইন্টু উপরে 100 প্লাস r ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি। এবার এখানে আমরা লিখে দেবো, যেখানে p হচ্ছে বর্তমান বছরে উৎপাদন, ঠিক আছে? কিসের উৎপাদন? মাছের উৎপাদন।
মাছের উৎপাদন, যেটা এখানে বলে দিয়েছে 400 কুইন্টাল, 400 কুইন্টাল। টিটা হচ্ছে এখানে সময়, যেটা হচ্ছে 3 বছর। আরটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির বার্ষিক হার, যেটা এখানে দিয়ে দিয়েছে 10%। এবার বন্ধুরা এখানে বসিয়ে দাও, তাহলে এবার লিখে দেবো এখানে যে 3 বছর পর, অতএব 3 বছর পর সমিতির মাছের উৎপাদন হবে A ইকুয়ালস টু, এর জায়গায় মান বসিয়ে দেবো 400 ইন্টু 100 প্লাস আর এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 হোল টু পাওয়ার টি, অর্থাৎ 3। তাহলে কি হবে? এত কুইন্টাল, এত কুইন্টাল। এখন বন্ধুরা এখানে খুব সাবধানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তোমরা ক্যালকুলেশন গুলো খুব বুঝে সুঝে করবে। তাহলে উপরে 100 প্লাস 10 মানে 110 হচ্ছে, ডিভাইডেড বাই 100 এটার হোল কিউব, এত কুইন্টাল। জিরো আর এখানে জিরো কেটে গেল। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো 400, এবার 11 বাই 10 হোল কিউবের অর্থ হচ্ছে উপরে 11 আমি 3 বার গুণ করব আর নিচে 10 3 বার গুণ করব। তো বন্ধুরা এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। আর তাহলে 4-এর সাথে 10 কাটাকুটি হচ্ছে, কিন্তু আমরা কাটবো না, কারণ 10 দিয়ে ভাগ করাটা সহজ। ঠিক আছে, দেখো 11 গুণ 11 গুণ 11, 11কে 11 দিয়ে গুণ করলে 121, তাকে আবার 11 দিয়ে গুণ করলে 1 2 1 1 2 1, অর্থাৎ 1 3 3 1। এবার বন্ধুরা একে আবার আমরা 4 দিয়ে গুণ করবো, 4 একে 4, 3 4 12, হাতে 1, 3 4 12 একে 13, হাতে 1, 4 একে 4 একে 5, অর্থাৎ 5324 বাই 10। এবার 10 দিয়ে ভাগ করলে কি হয় বলো তো বন্ধুরা? এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এক ঘর এদিকে সরে যায়, বাদিকে সরে যায়। তাহলে 532.4 এত কুইন্টাল। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। খুব সহজ একটা অঙ্ক ছিল, 532.4 কুইন্টাল। বন্ধুরা পরের অঙ্ক 5-এর দাগের 10 নম্বর অঙ্ক। প্রশ্ন বলা হচ্ছে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে আরো 40,000 টাকা লগ্নি করলো। কে লগ্নি করলো? এখানে এ হবে, এখানে একটু ভুল হয়ে গেছে বন্ধুরা। এখানে 6 মাস পরে এ আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু বি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করুন। তো বন্ধুরা এই রকম ধরনের অঙ্ক আমি তোমাদের আগেও বুঝিয়েছি, তো তোমাদের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো 6 নম্বর প্রশ্ন। এখানে আমরা দেখেছিলাম যে 5 মাস পর এ আরো 4,000 টাকা দেয়। তো এক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ব্যবসা করতে করতে হঠাৎ যদি কেউ টাকা যদি ব্যবসাতে অতিরিক্ত নিয়োগ করে, বা কেউ যদি টাকা তুলে নেয়, অথবা কেউ যদি ব্যবসায় এসে যুক্ত হয়, অথবা কেউ যদি ব্যবসা ছেড়ে চলে যায়, তাহলে এক্ষেত্রে কি করতে হয়? মোট যে লাভটা হয় সেই লাভটা প্রত্যেক মাসে তারা করবে। এটা ধরে নিতে হবে যে প্রত্যেক মাসে তারা লাভ করতে চায়, এবং এই হিসাবেই তাদের প্রত্যেক মাসে তাদের মূলধনকে নিয়োজিত করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ঠিক একই রকম দেখতে পাচ্ছি যে 6 মাস পর এ ব্যবসাতে আরো 40,000 টাকা নিয়োজিত করে, আর বি প্রয়োজনে 10,000 টাকা তুলে নেয়। কখন? 6 মাস পরে। হ্যাঁ, 6 মাস পরে এ টাকা নিয়োজিত করে, বি টাকা তুলে নেয়। এর অর্থ হচ্ছে তাহলে বছরের শেষে যে লাভটা হচ্ছে 19,000 টাকা, এই টাকাটা তারা প্রত্যেক মাসে লাভ করবে, এবং প্রত্যেক মাসে যদি লাভ করতে হয়, তাহলে এ এবং বি কে প্রত্যেক মাসে মূলধন নিয়োজিত করতে হবে। তাহলে 6 মাস যেহেতু কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি, তাহলে 6 মাস ব্যবসাটা একইভাবে চলেছে। তাই 6 মাসের প্রত্যেক মাসে এ 30,000 টাকা করে এবং বি 50,000 টাকা করে নিয়োজিত করবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? আমি তোমাদের একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এ বছরের শুরুতে 30,000 টাকা লাগিয়েছিল, আর বি বছরের শুরুতে 50,000 টাকা লাগিয়েছিল। বছর মানে 12 মাসে হয়, তো 12 মাসের মধ্যে 6 মাস হয়ে গেছে। তো 6 মাসের প্রত্যেক মাসে যদি 30,000 টাকা করে লাগায়, তাহলে মোট কত টাকা লাগবে? 30,000 ইন্টু 6, এত টাকা মূলধন নিয়ে যেতে হবে। কিন্তু 6 মাস পর এ কি করছে? আরো কি করছে? 40,000 টাকা নিয়োজিত করেছে। অর্থাৎ 6 মাসের পর থেকে
যদি 40,000 টাকা নিয়োজিত করে তাহলে আগে তো 30,000 টাকা ছিল, তাহলে এই 30,000 টাকার পরেও 40,000 টাকা অর্থাৎ মোট 70,000 টাকা এর এখন মূলধন। এখন এই মূলধনটাই তাকে প্রত্যেক মাসে, বছরের বাকি আর যে 6 মাস আছে তার প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে। অর্থাৎ কত টাকা হবে? 70,000 ইন্টু 6। এবার এই টাকাটা প্রথম 6 মাসের মোট মূলধন আর এই টাকাটা শেষ 6 মাসের মোট মূলধন। তাহলে এই মূলধন দুটো যোগ করলে আমরা পেয়ে যাব এর 1 বছরের মোট মূলধন। একইভাবে বিয়ের ক্ষেত্রেও হবে। বিয়ের ক্ষেত্রেও প্রথম 6 মাস কোনো রকমভাবে পরিবর্তন হয়নি, তাই প্রথম 6 মাস প্রত্যেক মাসে 50,000 টাকা করে যদি নিয়োজিত করে তাহলে মোট মূলধন হবে 50,000 ইন্টু 6। এবং 6 মাসের পরে যেহেতু সে 10,000 টাকা তুলে নেয় তাহলে তার মূলধন কমে যাবে 10,000 টাকা, অর্থাৎ হয়ে যাবে 40,000 টাকা। এই 40,000 টাকা বাকি 6 মাসের প্রত্যেক মাসে যদি নিয়োজিত করে তাহলে মোট মূলধন কত হবে? 40,000 ইন্টু 6 এই টাকাটা। এবার এই টাকাটা হচ্ছে প্রথম 6 মাসের মূলধন আর এই টাকাটা হচ্ছে শেষ 6 মাসের মূলধন। তাহলে মোট মূলধন কত? যোগ করে দেব। এবার যোগ করে যে যোগফলগুলো বেরোবে সেইগুলোর অনুপাত করলেই আমরা পেয়ে যাব মূলধনের অনুপাত। আর মূলধনের অনুপাতটাই হবে লাভের অনুপাত, এবং সেই অনুপাতকে কাজে লাগিয়ে আমরা এত টাকার মধ্যে কে কত টাকা পাচ্ছে সেটা বার করে নেব। খুব সহজ ব্যাপার। তাহলে এবার এটাকে করি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটু বেশি লিখতে হয়, ঠিক আছে? সেই লেখাটা লিখতে হবে তোমাদের। এ প্রথম 6 মাস ব্যবসায় কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা এবং বাকি 12 মাইনাস 6। 12 মাসে 1 বছর হয়, তাই 1 বছর মানে 12 মাস, তাহলে 12 থেকে আমরা এই 6 মাস বাদ দিয়ে দিচ্ছি, কারণ 6 মাস হয়ে গেল। তাহলে বাকি থাকলো আর ক মাস? 6 মাস। এবং বাকি 6 মাস 30,000 টাকা প্লাস 40,000 টাকা, অর্থাৎ 70,000 টাকা মূলধন হিসাবে নিয়োজিত হবে। অতএব বছরের শেষে যে পরিমাণ লাভ হয় সেই লাভ প্রতি মাসে পেতে হলে একে 12 মাসে বা 1 বছরে মোট মূলধন নিয়োগ করতে হবে সমান সমান, তাহলে 30,000 টাকা প্রত্যেক মাসে এরকম 6 মাস প্লাস তারপরে 70,000 টাকা বাকি 6 মাস, এত টাকা। এখানে ক্যালকুলেশন করো, 3 6 18, 4টে 0 অর্থাৎ 1,80,000 আর 6 7 42, 4টে 0 অর্থাৎ 4,20,000, এত টাকা। অর্থাৎ 5 লাখ আর 80,000 20,000 অর্থাৎ 6 লাখ, এত টাকা। একইভাবে আমরা বিয়ের ক্ষেত্রে বার করব। বিয়ের প্রথম 6 মাস ব্যবসায় 50,000 টাকা এবং বাকি 6 মাস 50,000 মাইনাস 10,000 অর্থাৎ 40,000 টাকা মূলধন
নিয়োজিত হবে। অতএব বছরের শেষে যে পরিমাণ, এবার এটা একই লেখা হবে, ঠিক আছে, আগের মতোই, একদম আগের মতোই হবে। এগুলো সব আমাদের লিখতে হবে। যে লাভ হয় সেই পরিমাণ লাভ প্রতি মাসে পেতে হলে বি কে ডট 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 12 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে সমান সমান 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6, এত টাকা। অর্থাৎ 5 6 30, 4টে 0 প্লাস 4 6 24, 4টে 0, এত টাকা। অর্থাৎ 3 লাখ টাকা আর 2,40,000 টাকা, অর্থাৎ 5,40,000 টাকা। এবার আমরা মূলধন পেয়ে গেছি, এর মূলধন 6 লাখ টাকা, বি এর মূলধন 5,40,000 টাকা। এবার মূলধন অনুপাত বার করবো। অতএব এ ও বি এর মূলধনের অনুপাত ঠিক আছে। এবার এখানে 4টে 0 ক্যান্সেল হয়ে গেল, 6 দিয়ে কাটো, 6 10 60, 6 9 54, তাহলে অনুপাত পেয়ে গেলাম। আনুপাতিক সমষ্টি বার করব। আনুপাতিক সমষ্টি 10 + 9 = 19। এবার বন্ধুরা বছরে কত টাকা লাভ হচ্ছে? 19,000 টাকা। তাহলে 19,000 টাকা থেকে এ কত পাবে? এবার আমরা বার করব মোট লাভের পরিমাণ। $19,000 টাকা। অতএব এ এর লাভের পরিমাণ, তাহলে এ কত? 10 টাকা পাচ্ছে। কত টাকার মধ্যে? 19 টাকার মধ্যে। তাহলে 19,000 টাকার মধ্যে কত পাবে? বেশি পাবে, তাই গুণ করে দিলাম। 19 দিয়ে কেটে দাও, অর্থাৎ কত হলো? 10,000 টাকা। তো বন্ধুরা 10,000 টাকা যদি এ পায়, তাহলে বাকি 9,000 টাকা বি পাবে, কারণ 19,000 টাকায় তো এ আর বি এর মধ্যে ভাগাভাগি হচ্ছে। তাহলে এ যদি 10,000 পায়, তাহলে বি পাবে 9,000 টাকা। অতএব বি এর লাভের পরিমাণ 19,000 মাইনাস 10,000 টাকা। তোমরা এইভাবে মাইনাস করেও বার করতে পারো, অথবা এই পদ্ধতিতে বার করতে পারো। এই পদ্ধতিতে মানে 9/19 ইন্টু 19,000, ঠিক আছে। তাহলে কত হলো? 9,000 হলো। এইভাবে বার করতে পারো। তাহলে এখানে আমরা পাচ্ছি 9,000, এত টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। অর্থাৎ এর লাভের পরিমাণ 10,000 টাকা, বি এর লাভের পরিমাণ 9,000 টাকা। তাহলে দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি।